বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রথম টিকা পেয়েছেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। শারীরিকভাবে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি এবং আমি চাইবো আমার দেশের জনগণ আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভ্যাকসিন নিয়ে মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি না থাকে। এক গবেষণা বলছে বাংলাদেশে 52% মানুষ এখনই টিকা নিতে চান না, অপেক্ষা করতে চান। এই সংশয় দ্বিধা কেন, সাক্ষাৎটা শুনবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা, এখন পর্যন্ত অন্তত 2 জন নিহত। বিরোধী প্রার্থী বলেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় ভোট ডাকাতি হয়েছে। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছে। ঢাকার কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এই টিকা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। টিকা নেওয়ার পর রুনু ভেরোনিকা কস্তা বিবিসিকে বলেছেন যে হাসিনা টিকা নিয়ে সংশয় বা অনাস্থা ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন। আগামী 7ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে প্রথম যিনি পেলেন সেই রুনু ভেরোনিকা কস্তা 8 বছর আগে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে যোগ দেন। এর আগে তিনি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। তিনি কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা কোর্স শেষ করেন 2002 সালে। ঢাকার অদূরে গাজীপুরে তাঁর গ্রামের বাড়ি, স্বামী এবং এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। টিকা নেয়ার পর বিবিসিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুনু ভেরোনিকা কস্তা বলছিলেন, শারীরিকভাবে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি। আর প্রথমত আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, তারপর মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশের জন্য আমাদের জন্য এত সুন্দর সুব্যবস্থা করেছেন। গর্বিত যে আমি প্রথম ভ্যাকসিন আমার শরীরে নিয়ে ঈশ্বর আমাকে ভালো রেখেছেন এবং আমি চাইবো আমার দেশের জনগণ আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভ্যাকসিন নিয়ে মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি না থাকে। ভ্যাকসিন যখন অ্যাভেলেবেল হবে আমাদের দেশে, তারা যেন নিঃসন্দেহে এই ভ্যাকসিন নিয়ে নেয়। আপনি নিজে থেকেই নিয়েছেন না আপনাকে বলা হয়েছে নিতে? হ্যাঁ, আমি নিজে থেকে নিয়েছি। এই ভ্যাকসিন নেওয়াটাও তো একটা সাহসের ব্যাপার, তো আপনার এই সাহসটা কেন হলো, কিভাবে হলো? আমার মনে হয়েছে যখন দেশে করোনা আসছে তখনই মনে হইতো এটা একটা যুদ্ধ। এখন সেই যুদ্ধে এতদিন পরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি স্বাস্থ্যবিধি মেনে, যেভাবেই হোক। এখন এসে যখন আমরা আরেকটা আশার আলো দেখতে পেলাম, যেটা ভ্যাকসিন, তখন মনে হইলো যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যে আমার মনে হয়েছে যে ভ্যাকসিন নিয়ে নেই। রুনু ভেরোনিকা কস্তাকে যখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া হয়, সেই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। হয়ে গেল? রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। জয় বাংলা। জয় বাংলা। প্রধানমন্ত্রী টিকা কার্যক্রমের উদ্বোধনের পর এই নার্স সহ 5 জনকে টিকা দেওয়ার কার্যক্রম দেখেন। বাকি 4 জনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, একজন চিকিৎসক, ট্রাফিক পুলিশের একজন এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন। এই 5 জন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার আরও 21 জনকে টিকা দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে কুর্মিটোলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে এই টিকা নেয়া না নেয়ার প্রশ্নে বিভিন্ন পেশার মানুষের অনেকের মাঝে সংশয় বা অনাস্থা তৈরি হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। বিরোধী দল বিএনপির নেতারাও এই সংশয়ের বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশয় প্রকাশকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য হলো যে কিছু কিছু লোক থাকে সবকিছুতেই একটা, আমি বলবো, নেতিবাচক মনোভাব তারা পোষণ করে। হয়তো তাদের কাছে মানুষ কোনো সাহায্য পায় না, কিন্তু কোনো কাজ করতে গেলে সেখানে বিরূপ সমালোচনা, মানুষের ভিতরে সন্দেহ ঢোকানো, মানুষকে ভয় ভীতি দেওয়া, এই ধরনের
কিছু কাজ কারো কারো অভ্যাস আছে যে সেখানে সব কিছুতে একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে তো এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও দেশে নানা রকম আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায় পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কৃত অ্যাস্ট্রাজেনিকা কোম্পানির ভ্যাকসিন, যেটা ভারত সেরাম ইনস্টিটিউট উৎপাদন করেছে, সেই ভ্যাকসিন আমাদের হাতে এখন আছে 70 লক্ষ। যদি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি। এখন আগামীকাল ঢাকায় সরকারি বড় 5টি হাসপাতালে 500-র মতো স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে। এরপর সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে সারা দেশে একযোগে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হচ্ছে 7ই ফেব্রুয়ারি। কাদির কল্লোল শুনছিলেন যে টিকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসিনা টিকা নিয়ে সংশয় ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন। কিন্তু গতকালও প্রকাশিত এক গবেষণা বলছে যে বাংলাদেশে 52% মানুষ এখনই টিকা নিতে ভরসা পাচ্ছেন না। তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে চান, আর 16% মানুষ কখনোই টিকা নিতে চান না। সারা দেশ জুড়ে এই গবেষণাটি চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স। ভ্যাকসিন নিয়ে এত মানুষের মধ্যে এই সংশয় উদ্বেগ কেন জানতে কথা বলেছিলাম ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আমরা বলেছি, 32% লোকজন মনে করছে যে ভ্যাকসিন শুরু হলো আজকে থেকে, সেখানে 32% লোকজন দিতে আগ্রহী। বাট বাকি যে 52 বলছে নিব আমরা, বাট একটু পরের অনেকগুলো কারণ আছে। 54% মনে করছে কার্যকরী ঠিক মতো হবে না, 34% মনে করছে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, এর ভয় পাচ্ছে, 12% মনে করছে মান নিয়ে সন্দেহ। এই যে ডিফারেন্ট টাইপের যে মানুষের যে আপনার কারণ তারা চিহ্নিত করেছে, এই কারণে ওনারা মনে করছেন তাকে দেখে নেই যারা দিবে এদের অবস্থাটা পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়, তারপর এদের মধ্যে আপনার কোনো আছে কিনা, কার্যকারিতা হবে কিনা, জাস্ট এই জন্য মানুষ ওয়েট করে দেন তারা নিতে চাচ্ছে। মানে এই সন্দেহটা আসলো কেন? এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট। অনেক সময় অনেক গুজব, ধরেন বাইরে একটা কোনো কান্ট্রিতে একজন ধরেন একটা এই ভ্যাকসিন নেওয়ার পর, এটা না আমার যে সেরামের না, হয়তো ফাইজারে নিয়েছে, ফাইজারের পরে লোকজন মারা গিয়েছে, মানুষ মনে সন্দেহ যে হ্যাঁ এটা হতে পারে। আবার অনেকে গুজব ছড়াচ্ছে যে এর মধ্যে কেউ বলছে শুকরের চর্বি আছে, কেউ মনে করছে এটা রিলিজিয়াস দিক থেকে ঠিক হবে না, বিভিন্ন রকমের সন্দেহ বলবো, তারপরে আপনার কুসংস্কার বলবো, বিভিন্ন রকমের মানুষের মধ্যে একদম কাজ করছে। বাট আমি মনে করি সরকার যে উদ্যোগ নিয়েছে, যখন শুরু হচ্ছে, চলবে, যদি এর পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, মানুষের মধ্যে সরকার দিয়ে সেই আস্থাটা ফিরিয়ে আনতে পারে, সেজন্য অনেকগুলো পরামর্শ দিয়েছি। ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। আমরা আপনাদের সার্ভে থেকে যেটা দেখলাম যে 60 যারা বয়সী তারা প্রায় 78% তারা নিতে অনিচ্ছুক এই মুহূর্তে। তো অথচ তারাই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে। এবং আরও একটি বিষয় দেখলাম যে সমস্ত পরিবারে ইতিমধ্যেই কেউ না কেউ কোভিড হয়েছে, যে সমস্ত পরিবারে, তারা নিতে অনিচ্ছুক। এটা একটা অবাক বিষয় নাকি? তারা মনে করছে, যেটা এক ধরনের, এই যে বলেছে যে মানুষের মধ্যে বিলিভটা এমন ভাবে কাজ করছে যে করোনা তো হয়ে গেছে, আমাদের তো করোনা হয়ে গেছে, হয়তো সামনে আর হবে না। ভারতের থেকে আমরা যেটা খবর পাচ্ছি, ভারতে ভ্যাকসিনের কোনো অভাব নেই, কিন্তু আজকেই খবর আছে যে ভ্যাকসিন নিতে আসছে না মানুষজন, সুতরাং সেখানে একই ধরনের সমস্যা হচ্ছে আর কি মনে হয়। এটা ভ্যাকসিন কর্মসূচি সফল করতে এই সমস্ত সন্দেহ কতটা সমস্যা তৈরি করবে বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি এই যে 32% বলছি এখনই নিবে, একটা বিশাল একটা জনগোষ্ঠী বাকি। এই বাকির কারণ একটাই, এই যে আপনার মানুষের মধ্যে সংশয় যে ভ্যাকসিনটা নিলে আমার যে প্রিভেনশন হবে কিনা, এটা হলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এর কার্যকারী হবে, এই মানুষের মধ্যে এটা খুব রকমের সংশয় কাজ করছে। বারবারই বলছি আমরা, সরকারের এই কর্মসূচি, তো সেই সংশয় দূর করার জন্য কি কোনো উদ্যোগ আপনি দেখছেন, বড় কোনো উদ্যোগ দেখছেন আপনি? দেখছি বলতে পেপার পত্রিকা হয়তো আসতে শুরু করেছে, একটু এক ধরনের প্রচারণা দেখলাম, যেটা আমরা আমাদের দিক থেকে অনেক সাজেশন এসছে, হয়তো সে প্রচারণা শুরু হবে, যেহেতু আজকে থেকে ট্রায়াল শুরু হলো। না, এটা তো আগে থেকেই দেওয়া উচিত ছিল নাকি? মানে আমি যখন কোনো একটা কাজ শুরু করব তার আগে থেকেই তো মানুষকে জানাতে হবে।
জি জি জি, কথা ঠিক আছে, বাট শুরু হবে। যেমন মাস্ক, বাংলাদেশের মানুষ তো মাস্ক একদমই পরতো না শুরু দিক থেকে। গভর্নমেন্ট যে প্রচারণা যদি ঠিক মতো চালাতে পারে বা চালায়, জানতে পারবে আর কি। বাট সেক্ষেত্রে আমাদের কিছু সাজেশন ছিল, শুধু মিডিয়াতে না, শুধু টিভিতে না, পেপার পত্রিকায় মাইকিং হতে পারে, লিফলেট হতে পারে। অ্যাটলিস্ট মানুষের মধ্যে সংশয়টাই মেইন কথা। সংশয় যদি দূর করতে পারে তাহলে এই যে আপনার কোভিড ভ্যাকসিনেশন যেটা প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আদারওয়াইজ সাকসেসফুল হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রফেসর সুলতানা, আপনি জানেন যে বিদেশে, পশ্চিমা অনেক দেশে, যাতে মানুষের ভিতরে এই সংশয়টা দূর হয় তার জন্য বড় বড় নেতারা, যেমন আমেরিকাতে জো বাইডেন নিজে নিয়েছেন, তা নিয়ে প্রচার করেছেন, সেটা কি করলে সুবিধা হতো? এক্স্যাক্টলি এই কথাটাই আমরা বলেছিলাম যে এই কর্মসূচির পাশাপাশি দেশে গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ ব্যক্তি যারা আছেন, বিশেষ করে আইকনিক ব্যক্তিরা থেকে যদি এই টিকাটা নেওয়া শুরু করে, তাহলে মানুষের মধ্যে যে মানুষ উৎসাহিত হবে ভ্যাকসিনটা নিতে, মানুষের মধ্যে যেটা সংশয় আছে সংশয়টা কমে যেত। বাট বাংলাদেশে সেটি হয়নি। হয়তো আশা করি এখনো হওয়ার চান্স সেটি হবে। আরো একটি বিষয় আছে, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া একজনের গুজবও রটতে পারে। এবং খেয়াল করেন, এই প্রোগ্রাম চালু হয়েছে, যদি গুজব রটে যায় যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, তাহলে মানুষের যে 32% সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখা যাচ্ছে না, যারা নিয়েছে তারা ভালো আছে, তাহলে এই 32% বেড়ে যাবে। বাড়ারও সম্ভাবনা আছে, কমারও সম্ভাবনা আছে। এই জন্য গভর্নমেন্টের কাছে আমাদের যেটা সাজেশন ছিল সেটা হচ্ছে, যারা নিচ্ছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় সেটা স্বচ্ছতার সাথে পাবলিককে জানানো। পাবলিক যদি একদম কারেক্টলি জানতে পারে, তাহলে এর মাধ্যমেই এই কোভিড ভ্যাকসিনেশনের সফলতা ব্যর্থতা দুটোই উঠে আসবে। অধ্যাপক নাসরিন সুলতানা। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। ফরাসি ওষুধ কোম্পানি সানোফি জানিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফাইজার বায়োনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা গণহারে উৎপাদনের কাজে তারা সহায়তা করবে। সানোফির প্রধান নির্বাহী জানিয়েছেন, ঔষধ শিল্পে এ ধরনের চুক্তি এটাই প্রথম। এই চুক্তির অধীনে জুলাই মাস থেকে এ বছরের শেষ নাগাদ 12.5 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রিটিশ সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা আজ পরের দিকে ইউর সঙ্গে যে বৈঠকে বসার কথা ছিল তাতে যোগ দিচ্ছে না। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বিতর্কের মাঝেই এই ঘটনা ঘটল। অ্যাস্ট্রাজেনেকা কেন তাদের টিকার সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং বিশ্বব্যাপী তারা কত টিকা উৎপাদন করেছে এবং সেগুলো কোথায় পাঠানো হয়েছে, ইইউ তার পূর্ণাঙ্গ তথ্য দাবি করছে। ইউরোপীয় ইউনিয়নকে না দিয়ে মুনাফার জন্য টিকা অন্যত্র বিক্রি করার অভিযোগ অ্যাস্ট্রাজেনেকা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে শত শত করোনা ভাইরাসের টিকা নষ্ট করার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল যে ফার্মাসিস্টের বিরুদ্ধে, তিনি সেই অভিযোগ স্বীকার করে নেবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, উইসকনসিন রাজ্যের স্টিভেন ব্র্যান্ডেনবার্গ টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং বিশেষ করে মডার্নার উদ্ভাবিত টিকাকে টার্গেট করেছিলেন। তারা আরো বলছে, মিস্টার ব্র্যান্ডেনবার্গ ইচ্ছে করেই রাতে কয়েক ঘন্টা ধরে করোনা ভাইরাসের টিকা ফ্রিজের বাইরে ফেলে রাখেন যাতে এগুলো অকার্যকর বলে প্রমাণিত হয়। আফগানিস্তানে মানবাধিকার কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি এবং শান্তি প্রক্রিয়া শুরু হওয়া সত্ত্বেও দেশটিতে গত বছর 2019 সালের চেয়েও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। কমিশন বলছে, 2020 সালে 2958 জন নিহত হয়েছে, যা তার আগের বছরের চেয়ে 100 জনেরও বেশি। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়ানোর বিষয়টি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে সর্বসম্মত ভোট পড়েছে। এই নিউ স্টার্ট চুক্তিটির মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে টেলিফোনে আলোচনার পর রাশিয়াতে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হলো। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট ম্যাচের সময় ভারতীয় ক্রিকেটাররা বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। বোর্ড বলছে, দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তারা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ পরীক্ষা করে দেখছে। এর আগে ভারতের 2 জন ক্রিকেটার অভিযোগ করেন যে ফিল্ডিং করার সময় তাদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। মাসুদ হাসান খান। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ের 4 নম্বরে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং 8 নম্বরে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে, যেখানে সেরা 15 জন বোলারদের তালিকায় ঢুকেছেন 3 জন বাংলাদেশি বোলার। মেহেদী হাসান মিরাজ আছেন 4 নম্বরে, 8 নম্বরে মুস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজ 9 ধাপ এগিয়ে গেছেন, এর আগে ছিলেন 13 নম্বরে।
মেহেদী হাসান মিরাজ সাম্প্রতিক সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মুস্তাফিজুর রহমান 11 ধাপ এগিয়ে উঠে এসেছেন 8 নম্বরে। পাকিস্তানের মোহাম্মদ আমির এখন 9 ও প্যাট কামিন্স 10 নম্বরে আছেন। র্যাঙ্কিংয়ের 1, 2 ও 3 নম্বর জায়গায় অপরিবর্তিত জায়গায় আছেন ট্রেন্ট বোল্ট, মুজিবুর রহমান ও জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সাফল্য সম্পর্কে মেহেদী হাসান মিরাজ বলেন, দেখেন যে আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক ম্যাচই জিতেছি, টানা 7টা ম্যাচ জিতেছি ওয়ার্ল্ড কাপ সহ। অবশ্য আমাদের কনফিডেন্ট লেভেলটা অনেক ভালো ছিল এবং সবচেয়ে ভালো কথা যে আমাদের টিমের কমিউনিকেশনটা খুব ভালো এবং বন্ডিংটা অনেক ভালো, যে সবাই যখন যার দরকার তখন সেই খেলছে। এবং আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভালো করেছে, বিশেষ করে শুধু বোলাররা ভালো করছে তা না, ব্যাটসম্যানরাও কিন্তু ভালো করেছে। দেখেন তামিম ভাই 2টা 100 মেরেছিল ওয়েস্ট ইন্ডিজে, তারপরে সাকিব ভাই প্রায় 90+ রান করেছে, মুশফিক ভাই কন্ট্রিবিউট করেছে, রিয়াদ ভাই করেছে ছোট ছোট, এবং বোলাররাও তার পাশাপাশি করেছিল। বাট তারপরে দেখেন ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা খুব ভালো ব্যবধানে হারিয়েছিলাম। বিশেষ করে সাকিব ভাই 100 করেছে, লিটন দাস 90 রানের মতন করেছে এবং তামিম ভাই 50 করেছে, রিয়াদ ভাইও ছোট ছোট কন্ট্রিবিউট করেছে। তারপরে আমরা যখন আবার দেশের মাটিতেও খেলেছি তখন কিন্তু মানে ব্যাটসম্যানরাও ভালো করছে, বোলাররাও ভালো করছে। এই কমিউনিকেশনের জন্য আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো জিততে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, একই সাথে তার ভাই কাইল হোপও। ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক টুর্নামেন্ট সুপার 50 বার্বাডোস স্কোয়াড থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই দুজন। এই টুর্নামেন্টের সকল খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষা করা হয় জানুয়ারি মাসের 24 তারিখ। মোট 3 জনের কোভিড পজিটিভ বলে ধরা পড়েছে। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সেই হোপ গত কয়েক বছরের ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওদিকে করাচিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। 33 রানে গতকাল 4 উইকেট পড়ে গিয়েছিল। আজ ফাওয়াদ আলম ও আজহার আলীর ব্যাটে প্রতিরোধ করে পাকিস্তান। এর আগে 220 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল দিয়েই চলেছে। ওয়েস্ট ব্রমের বিপক্ষে 5টি গোল দিয়ে জিতে নিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার 1 নম্বরে চলে গিয়েছে ম্যান সিটি। ওদিকে ম্যান ইউনাইটেডের হাতে আজ সুযোগ 1 ম্যাচ বেশি খেলে 1 নম্বরে যাওয়ার। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 2:15 শুরু হবে। একই সময়ে এভারটন ও লেস্টার সিটিও মুখোমুখি হবে। নতুন কোচ থমাস টুখেলের অধীনে আজ চেলসি প্রথম ম্যাচ খেলবে। ওলভারহ্যাম্পটনের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে এই ম্যাচটি। এর আগে ডর্টমুন্ড, পিএসজির মতো ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন থমাস টুখেল। চেলসি সম্প্রতি ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে নেয়। মাত্র 18 মাস কোচের দায়িত্ব পালন করেন তিনি। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মহানগরীর বেশ কয়েকটি জায়গায় আলাদা আলাদা সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এবং ভোট ডাকাতি হয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী বলেছেন নির্বাচন হয়েছে সুষ্ঠু। ঢাকা থেকে মুন্নি আক্তারের রিপোর্ট। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় বুধবার সকাল 8টায়। সকাল 10টার দিকে শহরের আমবাগান এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে নিহত হয় 1 জন। পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় 1 জন নিহত হওয়ার খবর আসলেও সেটি পারিবারিক দ্বন্দ্বের জেরে হয়েছে বলে জানায় পুলিশ। খুলশী থানার তদন্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান, বিকেলে শহরের মতিঝর্ণা এলাকায় আওয়ামী লীগের 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরও 1 জন নিহত হয়। 2 পক্ষ, একটা সরকার মনোনীত পক্ষ, একটা সরকার বিদ্রোহী পক্ষ, সেটা 2 পক্ষের ভিতরে গন্ডগোল ঘটে অনেক। আর কোথায় কোথায় এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল? মতিঝর্ণা একটা আছে। ওইখানে কি কেউ মারা গিয়েছে? হ্যাঁ, ওখানে তো মারা গেছে। এদিকে পাথরঘাটা এলাকায় সংঘর্ষের জের ধরে 2টি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ, বিএনপি এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর মেলে। তবে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচনে কিছু সহিংসতা হওয়াটা স্বাভাবিক হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে খুব বেশি সহিংসতা হয়নি। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে জানান তিনি। আমাদের মতন এই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে। তার হিসাবে যদি আপনি বলেন তাহলে এটা আমি বলবো যে বরঞ্চ কমই হয়েছে। মাত্র 2-3টা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারী যারা থাকেন তারা এগুলো করার চেষ্টা করেন। উপস্থিতি একটু কম ছিল, কারণ আপনারা দেখেছেন যে কোনো বড় শহরে নির্বাচন যখন হচ্ছে, বিশেষ করে যেখানে ভাসমান লোকজন বেশি থাকে, বাইরের লোকজন বেশি থাকে, সেখানে একটু উপস্থিতিটা কম হয়। সেই হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, আমরা একটু বেশি আশা করেছিলাম, তাতে দেখা গেছে যে তার চেয়ে একটু কমই হয়েছে।
চট্টগ্রাম নির্বাচনে বিএনপির 3টি সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলর প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। চট্টগ্রাম নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন সকাল থেকেই ভোটের পরিবেশ নিয়ে নানা ধরনের অভিযোগ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, তাদের মারধর করা হয়েছে এবং নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। এই নির্বাচনকে তাদের উপর নির্যাতন এবং প্রহসন উল্লেখ করে ভোট ডাকাতির অভিযোগ আনেন মিস্টার হোসেন। কোনো নির্বাচন ছিল না, এটা একটা নির্যাতন ছিল এবং সার্বিকভাবে গণতন্ত্রের নির্বাচন। এটা বলছে 200 আমাদের নেতা কর্মী আহত হয়েছে, 2 জন নেতাকে গ্রেপ্তার করেছে এবং সমস্ত আমাদের এজেন্টগুলোকে বের করে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র সরাসরি আর্মি যন্ত্রে পরিণত হয়ে এই কাজগুলো করেছে এবং যাদের কাছ থেকে আমরা মনে করেছিলাম আমাদের নেতা কর্মীরা কিছুটা হলেও সাহায্য পাবে, তাদের পৃষ্ঠপোষকতায় আজকে এখানে সন্ত্রাস হয়েছে এবং ভোট ডাকাতি হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অবশ্য বলেছেন, বিএনপি যেসব অভিযোগ এনেছে সেগুলো সঠিক নয়, বরং তাদের এজেন্ট নিয়োগ দেওয়ার মতো লোকবল ছিল না। মিস্টার চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট এবং চট্টগ্রাম আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি। প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের প্রতিপক্ষ দল বিএনপি এবং তার সমর্থিত সাদাত সাহেবের যারা সমর্থক আছে তারা বিভিন্ন জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ ছড়ায় বুধবারের সংসদ অধিবেশনেও। সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদ সদস্যরা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য রাখেন। মুন্নি আক্তার। ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় যেভাবে আন্দোলনকারী কৃষকদের একটি অংশ ঢুকে শিখ ধর্মীয় পতাকা টাঙিয়ে দেয়, তা নিয়ে ভারতে এখন তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এই ঘটনাকে প্রজাতন্ত্রের জন্য চরম বিব্রতকর বলে বর্ণনা করেছেন। অন্যদিকে পাঞ্জাবে অনেক এটাকে সমর্থন করেছেন। আর কৃষক নেতারা বলছেন যে গতকালকের ঘটনা ছিল তাদের আন্দোলনকে খাটো করার চক্রান্ত। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। মঙ্গলবার বেলা 1টা নাগাদ যেভাবে আন্দোলনরত শত শত শিখ কৃষক দিল্লির লালকেল্লার ভেতরে ঢুকে পড়ে নিজেদের পতাকা টাঙিয়ে দিয়েছিলেন, সেই ছবির ধাক্কা এখনো ভারত সামলে উঠতে পারেনি। গত 70 বছর ধরে এই লালকেল্লার অলিন্দ থেকেই স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে থাকেন দেশের প্রধানমন্ত্রীরা। সেই ঐতিহাসিক স্থাপনার র্যাম্পার্ট কিভাবে কয়েকশো উচ্ছৃঙ্খল জনতার দখলে চলে গেল, এটাই মানুষকে ভাবাচ্ছে, অনেককে ক্ষিপ্ত করছে। गणतंत्र दिवस के दिन लाल किले पे हमला किया गया है, वहां पे खालिस्तान का झंडा लहरा। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত যেমন প্রশ্ন তুলেছেন, লালকেল্লার ওপর এরকম হামলা হলো, বিচ্ছিন্নতাবাদীরা তাদের পতাকা টাঙিয়ে দিল, এটা তো ভাবাই যায় না। পুরো দেশ, এর সুপ্রিম কোর্ট, সরকার সব যেন তামাশায় পরিণত হয়েছে। मजाक बन के रह गया है ये देश, इसका सुप्रीम कोर्ट, इसकी गवर्नमेंट। শিবসেনার মতো দলও বলছে লালকেল্লার ঘটনা জাতীয় লজ্জার শামিল। সোশ্যাল মিডিয়াতেও গরিষ্ঠ সংখ্যক ভারতীয় একে প্রজাতন্ত্রের জন্য বিশাল বিড়ম্বনা হিসেবে দেখছেন। পাঞ্জাবে আবার অনেকে একে নতুন ইতিহাস রচনা হিসেবেও দেখতে চান। उन्होंने नया इतिहास बना दिया, उन्होंने लाल किले पे जाके अपना झंडा लगाया, इंडिया का झंडा उसको नहीं उतारा, उसको नहीं किया। জনপ্রিয় ব্লগার মিকি সিং এর অনুষ্ঠানে শিখ মহিলারা অনেকেই বলেছেন, যেভাবে লালকেল্লার ভেতরে ঢুকে শিখদের ধর্মীয় নিশান লাগিয়ে দেওয়া হয়েছে তাতে তারা গর্বিত বোধ করছেন। তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, লালকেল্লায় ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা কিন্তু কেউ নামায়নি এবং সেটা করে তারা তাদের বিচক্ষণতারও পরিচয় দিয়েছেন। इंडिया का झंडा उतारते और फिर लगाते तो बगावत में आता है ना। তবে লালকেল্লার মতো সুরক্ষিত স্থান, যার ভেতরে একটি সেনা ব্যারাক পর্যন্ত আছে, সেখানে বিক্ষোভকারীরা কিভাবে ঢুকলেন এবং পুলিশকে ধাওয়া করে তাদের উঁচু দেওয়াল থেকে লাফিয়ে পড়তে পর্যন্ত বাধ্য করলেন, সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে অভিযোগের আঙুল উঠছে দীপ সিধু নামে পাঞ্জাবি ফিল্মের এক জনপ্রিয় গায়ক ও অভিনেতার দিকে। তিনিই নাকি বিক্ষোভকারীদের কেল্লার ভেতরে ঢুকতে উস্কানি দিয়েছিলেন। ये घटना किसी ने सोच के या किसी ने प्लान करके किसी ने नहीं की है, ये एक जो बहाव है, एक फ्लो है। বিতর্কের মুখে এই তারকা এদিন সোশ্যাল মিডিয়াতে নিজের সাফাই দিয়ে বলেছেন, কেউ পরিকল্পনা করে এ ঘটনা ঘটায়নি, আন্দোলনের নিজস্ব গতিতেই এটা ঘটেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। আর তারা তো কাউকে মারধর করেনি, কোনো সরকারি সম্পত্তির ক্ষতিও করেনি। या किसी को हमने मारा हो या कोई पब्लिक प्रॉपर्टी को हमने
नुकसान पहुंचाया। তবে বিজেপি এমপি ও বলিউড তারকা সানি দেওয়ালের এককালে ঘনিষ্ঠ এই দীপ সিধুর সঙ্গে এখন নিজেদের দূরত্ব বাড়ানোরই চেষ্টা করছেন কৃষক নেতারা। दीप सिद्धू ने जो किया है हम उसकी कड़े शब्दों में निंदा करते हैं और हमें लगता है वो सरकार का दलाल है। কৃষক নেতা গুরনাম সিং যেমন বলছেন, দীপ সিধুকে তাদের সরকারের দালাল বলেই মনে হচ্ছে। তিনি কৃষক আন্দোলনকে বিপথে নিয়ে যেতে চেষ্টা করছেন, কারণ লালকেল্লায় যাওয়ার কোনো পরিকল্পনাই কৃষকদের ছিল না। हमारा लाल किले पे जाने का कोई प्रोग्राम नहीं था। लाल किले के भीतर जाके झंडा फहराना तिरंगे के अलावा दूसरा, उसके अंदर दीप सिद्धू ने बिल्कुल। আন্দোলনের আরেক পরিচিত মুখ যোগেন্দ্র যাদব বলছেন, দীপ সিধু গত 4 মাস ধরেই কৃষক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছিলেন, কিন্তু তার উদ্দেশ্য সৎ ছিল না। কে তাকে লালকেল্লার সামনে মাইক এনে দিল, কেন তাকে এখনো গ্রেপ্তার করা হলো না, এটাও তো প্রশ্ন। लाल किले के अंदर बोल रहे हैं, माइक लेके बोल रहे हैं, लाल किले में किसने माइक ला के दिया इनको, कैसे बोल रहे हैं, अभी तक अरेस्ट क्यों नहीं हुए? দায়ী যে বা যারাই হন, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ও ব্রিটিশ শাসনের অবসানের পর এই ঘটনাকে লালকেল্লার আরও একটি পতন হিসেবেই দেখছেন ভারতের বহু মানুষ। আর সেটির জবাবদিহির দায় কার, কৃষক আন্দোলন না সরকারের, সে প্রশ্নও যথারীতি উঠছে। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে ফেসবুক আজ কি কি ইস্যুতে সরগরম? ফয়সাল তিতুমির, আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আজ সকাল থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আর বিকেল থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রেন্ড করছে। এর সাথে আরও যে দু একটি বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির যেমনটি বললেন আর আপনারা খবরেও যেমনটা শুনছিলেন যে চট্টগ্রাম সিটি নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের খবর, ছবি ও ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে এই নির্বাচন ঘিরে নানান মন্তব্য করছেন মানুষজন। ঠিক তাই নীলা, বিশেষ করে সংঘর্ষে মানুষের মারা যাওয়ার ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন অনেকেই। বিবিসি বাংলার ফেসবুক পাতায় আশিস বৈরাগী যেমন লিখেছেন, যে লোকটা মারা গেছে তার জন্য তার বাড়ির লোক ছাড়া কেউ কাঁদবে না, কেউ স্মরণ করবে না। এসব জানার পরেও কেন আপনারা এসবে জড়ান? নাজমুল হক লিখেছেন, ক্ষমতার জন্য স্বাধীনতার 49 বছর পরও মানুষ মানুষকে মেরে ফেলে, কি অমানবিক পিশাচ আমরা। এম এ মনসুর লিখেছেন, করোনায় যেমন নিউ নর্মাল হয়েছে, গণতন্ত্রেরও নিউ নর্মাল সিস্টেম করে দেওয়া উচিত। এসব নির্বাচন নামের ভাওতাবাজি বন্ধ করে দেওয়া দরকার। এতে করে কয়েকটি সুফল পাওয়া যাবে, মারামারি মৃত্যু বন্ধ হবে আর রাষ্ট্রের হাজার কোটি টাকার সাশ্রয় হবে। অন্যদিকে আকিম উদ্দিনের মন্তব্য, তবুও একদল লোক ভোট শেষে বলবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এরকমই নানান মন্তব্য আছে। এদিকে করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিনটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন স্বাস্থ্যকর্মী রুনু ভেরোনিকা কস্তা। একটু আগেই খবরে আপনারা যেমনটা শুনছিলেন, কুর্মিটোলা হাসপাতালের এই সেবিকাকে দিয়েই টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সাথে কুশল বিনিময় করেন। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে রতন চন্দ্র লিখেছেন, অভিনন্দন, শুভকামনা রুনু, গভীর শ্রদ্ধা, মাতৃতুল্য সিদ্ধান্তের জন্য। মন পাখি নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, রুনু ভালো থাকবেন, এটাই আপনার জন্য কামনা করি, কিন্তু উচিত ছিল প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে দিয়ে এটার উদ্বোধন করা এবং তারপর দেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের যদি এই টিকা আগে দিত, তাহলে এটার গুণগত মান নিয়ে কেউ প্রশ্ন তুলত না। মামুনুর রশিদের মন্তব্য, ভ্যাকসিনটা ক্যামেরার সামনে দিলে ভালো হতো, আড়াল করে দিলেন কেন? আর রবিউল ইসলাম অবিদ বলছেন, সারা জীবন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া জাতি আজ হঠাৎ করে করোনার টিকা বিশেষজ্ঞ হয়ে গেল। অর্থাৎ নানান রকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে এই ভ্যাকসিন ঘিরে। ঠিক তাই তিতুমির। এদিকে আইসিসির র্যাঙ্কিংও এই মুহূর্তে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। যেমনটা একটু আগে আপনারা খেলার খবরে শুনছিলেন যে আইসিসির সবশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ ভালো অগ্রগতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, যা আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক ও টুইটারে জানিয়েছে। সেসব খবর আর ছবি অনেকেই শেয়ার করছেন। মোহাম্মদ আলামিন অভিনন্দন জানিয়েছেন মেহেদী ও মুস্তাফিজকে, লিখেছেন, এরা আমাদের গর্ব, দোয়া করি এর চেয়ে যেন আরও ভালো পজিশনে যাও, শুভকামনা। আবার উপমা আক্তার মিথিলার মন্তব্য, সাকিব সবসময় 1 নম্বর অলরাউন্ডার থাকবে এবং বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের র্যাঙ্কিং আস্তে আস্তে বাড়বে যদি খেলার পারফরম্যান্স ভালো থাকে। ফেসবুকে আজকের ইস্যু শুনছিলেন। এখনকার প্রধান খবর, বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। প্রথম টিকা পেয়েছেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।